ভালোবাসার বাংলাদেশ। ক্লাস 4-এ পড়ি, তখন আমার বাবাকে গুন্ডারা মেরে ফেলে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। এটা 2004-এর 13 নভেম্বরের কথা। তখন রোজার ঈদ হওয়ার কথা ছিল, হয়নি, হয়েছিল 15 তারিখে। সেদিন রাতে বাবার সাথে আমাদের শেষ দেখা। বাবা ইফতার করে ঘর থেকে বের হয়ে যায়। আমার বাবা একজন আর্মি পার্সন ছিলেন, আর্মিতে ড্রাইভার। আমার বাবা একজন আর্মি পার্সন ছিলেন। বাবা সেখান থেকে একটা গাড়ি নেয়। বাবার সাথে আরও 2জন ফ্রেন্ড ছিল। সবার ইচ্ছা ছিল যে আমার দাদি যে উনি বরিশালে থাকে, সেখানে হচ্ছে ঈদের নামাজ পড়ে তারপরের দিন ঢাকায় ব্যাক করবে। আর ফর্চুনেটলি এটা ঘটে না। বাবা যেদিন চলে যায় গাড়ি নিয়ে, বাবা ড্রাইভ করতেছিলেন। আমরা 17 তারিখ 2004-এর নভেম্বরে জানতে পারি যে আমার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেলছে এবং আমাদের গাড়ি নিয়ে চলে গেছে। আমার বাবা ছিল আমার জগৎ। আমি খুব ভালো রান্না করি। আমি বয়স কত তখন? আমি তখন ক্লাস 4-এ পড়ি, 8-9। আমি তখনই রান্না করতাম, কারণ আমার বাবা হচ্ছে, আমার আম্মু পুরান ঢাকাইয়া, খুব ভালো রান্না করে। আর আমার আব্বু খুব ভালো রান্না করতো, গান গাইতো। আচ্ছা, তোর বড় মাইন্ড করবে না তো তুই বলাতে? না না, সে আপনার পারমিশন নিয়ে নিচ্ছি। সে তো আমাকে অনেক বাবলি টাইপ, মানে আমার একদম মনে হচ্ছে যে আমার ছোট বোন বা এমন কেউ যাকে আমি অনেক স্নেহ করি, তাই নিজের অজান্তে এই সম্বোধনটা করতেছি। আপনার পারমিশন নিয়ে নিলাম। তো বাবা ইফতার করে আমাদের সাথে। বাবা যখন বের হয়ে যায়, আমার বড় বোন বাবাকে 1 বোতল পানি দেয়, আর আমি কাপড় দিই, যেহেতু দাদা বাড়ি যাবে, কাপড় চোপড় নিয়ে যেতে হবে। রাত্রেবেলা আমার আম্মু 3:30টার দিকে সম্ভবত, তখন তো অনেক ছোট, সেহেরির টাইম এটা মনে আছে, আর অনেক ঠান্ডা ছিল। আম্মু ঘুম থেকে উঠে বলতেছে, আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমাকে কেউ খাবার পানি দে, আমি মরে যাচ্ছি। আমার বাবা আমার লাভ ম্যারেজ ছিল। আমার বাবা আমার মাকে দেখার পরে আমার দাদা ভাইকে বলেছিল অ্যাট এনি কস্ট, মানে আমার যে বড় চাচা, দাদা ভাইকে বিয়ে করাই দাও, আমি বিয়ে করব, আমি একটা মেয়ে দেখছি। যেহেতু এটা 1900 সালের কথা, 1990 দিকের কথা, তখন তো হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হতো, লাভ ম্যারেজটা তো হতো না। তো আমার দাদা ভাই বলছিল যে আমার ছেলে আর্ন করে, আর্মিতে আছে, আমার তো হচ্ছে ওই দিক চিন্তা না করলেও হবে, আমরা এখনই হচ্ছে আমার মেজো ছেলেকে বিয়ে করাই দিব। তারপর আমার বাবাকে বিয়ে করাই দেয়। আমার বড় বোন আসে দুনিয়াতে, তারপরে আমি আসি। আমি প্রিম্যাচিওর বেবি ছিলাম। আমার আম্মু বলতো যে আম্মু হচ্ছে, আমি যখন হয়েছি, আমি বাসায় হয়েছি, বাট আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল যে আমি বাঁচবো কি না, এরকম একটা সন্দেহ ছিল। যেহেতু 7 মাসের বাচ্চা, তখন এত আধুনিক ছিল না সব কিছু। সেখান থেকে আমার লাইফের জার্নি শুরু। আমি একদম ছোট ছিলাম, আমার শ্বাস নিতে নাকি তখনও খুব কষ্ট হতো, এখনও একটু একটু হয়। এই পার্টটা মনে হয় না বললেও হয়, আমি আমার লাইফ স্ট্রাগল পার্টটা শুরু করি। তো আমরা হঠাৎ করেই আমাদের কাছে ফোন আসলো যে বরিশাল জেলার নলছিটি থানাতে লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি সেটা আমার বাবার লাশ। আমার আম্মু কিন্তু তার আগের রাতে বুঝতে পারছে যে আমার আব্বুর কিছু একটা হয়েছে। আমার আম্মু বুঝতে পারতো যে তোমার প্রচন্ড তেষ্টা পেয়েছে, পানি খেতে যাচ্ছে। হ্যাঁ, আমার আব্বুর এর আগে একবার হচ্ছে, আব্বু তখন হচ্ছে মিশনে ছিল, ওইখানে আব্বুর ডেঙ্গু হয়। আম্মু তখন বলতো, আমি স্বপ্নে দেখছি যে আমাকে একটা বিষ পিঁপড়া কামড় দিছে, এবং 2-3 দিন তখন আব্বু মিশনে ছিল, সেইভাবে আমাদের সাথে যোগাযোগ হতো না। পরে আমাদের একটা বাবুল আঙ্কেল ছিল, উনিও আর্মিতে ছিল, উনি জানায় যে আব্বুর ডেঙ্গু হয়েছে। তো আমার আব্বুর সাথে আমার আম্মুর কানেকশনটা ছিল হার্ট টু হার্ট, নট বডি টু বডি। আমি সম্ভবত আমার মার এই গুণটা পেয়েছি। তারপর আম্মু ওই দিন খুব অসুস্থ হয়ে যায়। তারপরের দিন আম্মু খুব অসুস্থ থাকে। তার একদিন পরে তো ঈদ, মানে 13 তারিখে আব্বু মারা গেল, 14 তারিখে আব্বুর কোনো খোঁজ পাইনি। 15 তারিখে আমার আম্মু আমাদের ক্যাম্পে ইনফর্ম করে যে বাবা এখনও ফিরেনি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার দাদুর বাড়িতেও নক করা হয়। তারপর আমরা জানতে পারলাম যে নলছিটি থানাতে গলাচিপা উপজেলার নলছিটি থানাতে হচ্ছে নলছিটি স্কুলের পাশেই একটা লাশ পাওয়া গেছে, যেটা আমার বাবার লাশ। তখন আমরা খুব ছোট, মানে আমার আব্বু বলতো কি, আমার 3টা মেয়ে, আমার 3টা রাজকন্যা। তখন একটা গান খুব চলতো, 3 কন্যার এক ছবি, চম্পা, শম্পা আর ববি। তো আমরা 3টা বোন, আমরা কলি, কচি, কুড়ি। মানে আমার বড় বোনের নাম কলি, ডাকনাম, আমার নাম কচি, আমার ছোট বোনের নাম কুড়ি। আমার আব্বু খুব সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে ছিল, অ্যান্ড অনেক খুব সুন্দর। আব্বুর হাইট ছিল 6 ফিট 2 ইঞ্চি, ধবধবে ফর্সা,
আমি আমার জীবনে এত সুন্দর পুরুষ মানুষ এখনো দেখি নাই। আমার আব্বু মারা গেল, আমার আম্মু অসুস্থ হয়ে গেল। আমার আম্মু সিক্সোফেনিয়া যেটাকে বলে, আমার আম্মু ফিল করতে পারতো যে আমার আব্বু আশেপাশে আছে। তখন আমার দাদাবাড়ি থেকে আমার বড় বোনকে আমার দাদাবাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি, আমার ছোট বোন আমার মার কাছে থেকে যাই। আমার স্ট্রাগল লাইফ শুরু। তখন মাত্র আমি 5-এ পড়ি। আমি দেখেছি আমার মা আমার বাবার জন্য কতটা পাগল হয়ে গিয়েছিল। আম্মুকে শুধুমাত্র আমরা অ্যাসাইলামে পাঠানো ছাড়া যত ধরনের ট্রিটমেন্ট করানো হয় দরকার ছিল আমরা সব করেছি। আমার আম্মু হয়তো ঘুমায় আছে, উঠে বলতেছে, এই তো বাবা আসছে, গেট খুলে দিস নাকি জন্য, এই আজকে এটা রান্না করতে বাবা আসছে। কিন্তু তখন কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। আমার আম্মু বারবার বলতো যে তোর বাবা দেখবি ফিরে আসবে, তোর বাবা তো আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না, আমি তোর বাবার জন্য সব কিছু ছেড়ে দিছি। আমি হয়তো অনেক বেশি ইমোশনাল, বাট আমি সব জায়গায় কান্নাকাটি করতে পারি না, আমার অ্যাকচুয়ালি কান্নাকাটি আসে না। আমি সেই 2005 সাল থেকে 2016 সাল পর্যন্ত একা চলে আসছি। আমি আমার আম্মুর সাপোর্ট ছিলাম, আমার ছোটো বোনের সাপোর্ট ছিলাম। আমাদের আশেপাশে অনেকে ছিল যারা ছোট বোন ভেবে আদর করছে, কেউ ছিল আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি চাচ্ছি না যে আজকে এই যে মহলটা আছে, এই যে আমি হাসি খুশি একজন জেরিন, এই জেরিনের পিছনে যে একটা চুপচাপ মন মরা ডিপ্রেস একটা মেয়ে আছে, এটাকে কেউ দেখুক, আমি কখনোই চাই না। কিন্তু যখন 2008, 9, 10-এ আপনার লাভ গুরু শুনতাম, তখন একটা কথা শুনতাম, এই সিটে যে বসে তার জন্য এটা হট সিট, সে কখনো মিথ্যে বলতে পারে না, সে কখনো কোনো কথা লুকাইতে পারে না। আমি কখনোই কারো কাছে যে আমার এই কথাগুলো বলি না যে আমি কতটা ডিপ্রেসড, তবে আজকে আমার মনে হয় আমার এই জায়গাটা বলার মতো একটা জায়গা। আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে। আমার আম্মু একদম ঘরোয়া একটা মহিলা ছিল, মানে আমার আম্মু কোনোদিন ঘর থেকে বের হয়ে দেখে না যে বাইরের জগৎটা কেমন করে। আমার আম্মুর বাড়ি হচ্ছে নাজিরা বাজারে আলুপট্টিতে। আমার নানা ভাইরা আড়তদার, সৈয়দ হাসান বললে সবাই চিনে। আম্মু ওইখান থেকে আমার বাবার কাছে চলে আসছে। আমার বাবা আমার মাকে খুব যত্ন করে রাখছে। হঠাৎ করে আব্বু যখন মারা যায়, আম্মু খুব অসুস্থ হয়ে যায়। আমি 2005 সাল থেকে বলতে গেলে আম্মুর ডান হাত ছিলাম। আম্মুর সাথে রান্না বান্না করা, ছোটো বোনকে স্কুলে নিয়ে যাওয়া, এই সব কিছু আমার জন্য ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। আমার এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন। আমি একটা সময় কমার্সের স্টুডেন্ট ছিলাম। তারপর আমার এইচএসসিতে আমি জাহাঙ্গীরনগরে 2016 সালে টপ 4-এ ছিলাম। সেখান থেকে আমার একটা নিউ লাইফ শুরু। আমি আমার কষ্টগুলো বলবো না, সবাই তো কষ্টের কথা বলে, কজন সুখের কথা বলতে পারে। 2016 সালে আমি যখন জাহাঙ্গীরনগরে পড়ি, সেখানে মামুন নামের একটা ভাইয়া ছিল, আমার শ্রদ্ধেয় সিনিয়র। উনি বলতো যে তোর কথাও অনেক সুন্দর, তুই কি করিস না করিস আমি জানি না, তুই একটা কাজ করতে পারিস, তুই একটা নিউজ প্রেজেন্টিংয়ের কোর্স কর, আমি তোকে না আমার লাইফের খুব ভালো একটা জায়গায় দেখতে চাই। থ্যাংক ইউ মামুন ভাই, আমি জানি না আপনি কখনো আমার এই শোটা দেখবেন কিনা। আপনি আমার জীবনের প্রথম ইন্সপিরেশন ছিলেন, যিনি আমাকে বলেছেন যে তোকে দিয়ে অনেক কিছু হবে। তখন আমি একটা কোর্স করি বিজিএম থেকে, এটা কাটা বনে ছিল। টোটাল 2টা কোর্স করি, রিপোর্টিংয়ের এবং নিউজ প্রেজেন্টিংয়ের। তারপর ওইখানে সাব্বির নামের একটা ভাইয়া ছিল, আর আমাদের বাংলা ভিশনের ভাইয়া ছিল মহসিন ভাইয়া। উনি আমাকে মিজান ভাইয়া ছিল, মিনহাজ ভাইয়া ছিল। তো মিনহাজ ভাইয়া আমাকে ফার্স্ট যখন উনি ক্লাস করাতে আসতো, উনি আমাকে দেখে বললো যে তোমার ভবিষ্যৎ ইচ্ছা কী? তো আমি অলওয়েজ বলতাম যে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবো, কারণ আমার বাবার এটা স্বপ্ন ছিল। তো ভাইয়া আমাকে বললো মানুষ তো পার্ট টাইম অনেক কিছু করে, তুমি কেন বাংলা ভিশন জয়েন করতেছো না, তুমি চলে আসো। তো তখন মাত্র কোর্সে ভর্তি হয়েছি, ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে শিখি রে, 2টা বা 3টা ক্লাস করছি। ভাইয়া বললো যে না, তুমি শুরু করো, আমি তোমাকে সাপোর্ট দিব। আমি ফার্স্ট যেদিন নিউজ পড়ি, ওই দিন আমার পেমেন্ট ছিল 1000 টাকা। বাংলা ভিশনে মানে কি নিউজ প্রেজেন্টার মিনহাজ? হ্যাঁ, সিনিয়র নিউজ প্রেজেন্টার মিনহাজ ভাইয়া। আমি তো বাংলা ভিশনে রেগুলার শো করি, মিউজিক ক্লাব, তোমাদের নিউজের পরপর যে শোটা শুরু হয়, গানের শোটা, তো ওদের সাথে এনকাউন্টার হয় মেকআপ রুমে, মানে ওরা মেকআপ নিচ্ছে, তারপর হয়তো আমি ঢুকতেছি এরকম। আচ্ছা। তারপর ওইখানে থাকা অবস্থায় আমাদের যে তারেক স্যার ছিল, মানে বিজিএম এর যে ওনার, উনি বলতেছে কি
তুমি অ্যাকাউন্টিংও পড়তেছো, নিউজ প্রেজেন্টিংও করতেছো, পাশাপাশি লটা কেন করতেছো না? আমার লাইফের কিন্তু গেম চেঞ্জারটা এখানে শুরু হবে। তুমি কেন ল করতেছো না? তুমি 2 বছর একটা ল কমপ্লিট করে ফেলো। দেখো জেরিন, তুমি তোমার ফিউচার অনেক ব্রাইট, তুমি অনেক কিছু করতে পারবা, আমি তোমার ভিতরে একটা স্পার্ক দেখি। এই কথাটা আমার মিস্টারও আমাকে বলে যে তোমার ভিতরে আমি একটা স্পার্ক দেখি, তুমি লতে ভর্তি হয়ে যাও, যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। আমাদের কখনো কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল না, আলহামদুলিল্লাহ। আমার আম্মুর ফার্ম আছে, মুরগি ফার্ম, গরু ফার্ম সবই ছিল। সো দেখা গেছে যে আমরা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা না পাইলেও বাবার যে একটা হাত থাকে। আমার ছোট চাচু ফারুক আহমেদ খান, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, বাবা তুমি ছিলে বিধায় আমি আজকে জেরিন রেডি হইতে পারছি। আমি আমার চাচা, ছোট চাচা, অনেকে আমি আব্বু বলে ডাকি, যেহেতু আব্বু ছিল না, বাবার যে একটা আদর। বাবা আমার ছোট চাচা মেরিন ইঞ্জিনিয়ার, উনি 6 মাস দেশে থাকে, 6 মাস দেশের বাইরে থাকে। বাট দেশে ঢোকার পরে তার মেজো ভাইয়ের সন্তানেরা কোথায় আছে, কি করতেছে, এইটা তিনি সবার আগে খোঁজ নিতেন। তো যখন হচ্ছে আমি ল পড়বো, টিভিতে নিউজ পড়বো, আমার দাদা বাড়িরা হচ্ছে একদম হাতে মেকআপ করা মানুষ। আমার দাদা ভাই 1972 সালে হেঁটে যেয়ে হজ করে আসছে, তাদের বাসার মেয়ে নিউজ পড়বে, খোলামেলা চলবে। একমাত্র আমার ফ্যামিলিতে আমি যে ওয়েস্টার্ন পড়ি, আমার ফ্যামিলিতে আমি একজন যে হচ্ছে চাকরি করি। হ্যাঁ, এখন হয়তো আমার ছোটো বোনের, আমার ফুফাতো বোন করতেছে, আমার চাচাতো বোনেরা করতেছে, বাট 2016 সালে মাত্র 18-19 বছরের একটা মেয়ে কোথাও চাকরি করবে, এটা কেউ কোনোদিন ভাবে নাই। সবার চিন্তা ছিল কি যে কাদেরের মেয়েকে হচ্ছে বিয়ে শাদী দিয়ে দিবে, এটা সবার চিন্তাটা ছিল। আমি হাসতেছি, মানে আমিও হচ্ছে ভাবতাম কি যখন আমি এসএসসি কমপ্লিট করব, আমার বড় বোনকে বিয়ে দিয়ে আমাকেও বিয়ে দিয়ে দিবে। আমি ওই জন্য রান্না বান্না এগুলো সব শিখে রাখতাম, কারণ আমি জানি আমার উপরের বাবা নাই, আমাকে হচ্ছে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করানো অথবা হচ্ছে আমার ক্যারিয়ারের পিছনে অনেক বেশি টাকা খরচ করা, এটা তো অ্যাকচুয়ালি কেউ করবে না, আর চাচা চাচারা কখনো এত করতেও পারে না। বাট আমার ছোটো চাচু অলওয়েজ সাপোর্ট, তোমাদের যা খুশি তোমরা করো, আমরা আছি পাশে। আর আমার আম্মু তো আমার বেস্ট ফ্রেন্ড। মা, আই লাভ ইউ সো মাচ। আমার আম্মু আমাকে অলওয়েজ পাগল বলে ডাকে, যে আমি একটা পাগল। অ্যাকচুয়ালি আমি পাগল বিধায় আজকে আমি তুই আমারে কই থেকে কই নিয়ে গেলি? তুই কি জানিস যে আমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার পথে আমি? আই এম রিয়েলি সরি। আমি আমার কাছে যে মানে মানুষ স্যাড ফাইল জমা দেওয়া করতে করতে আমি না সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছি। আমার গল্প এখন শুনে মাঝে অসুস্থ মাঝে হবেন একা না। একা কথা বলি, মাঝরাতে উঠে আকাশের দিকে তাকায় থেকে ভোর করি। আমি ভাবছিলাম যে আজকে আমি যেমন যে জেরিনকে চিনি, আজ আর বাবলি অ্যাটিটিউড, তার ঝর্ণার মতো পা ফেলে এগিয়ে চলা, তার হাস্যোজ্জ্বল মুখ, খিলখিল করে হাসা, পুরো ভাইবটা অন্যরকম থাকবে। ঠিক আছে, যে তোর যে কথাগুলো শুনে আমার তো দেখতেছিলি যে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে সমানে। যার জন্য আমি কান্না করতেছিলাম না, কারণ আমিও যদি এখন কান্না করে দেই প্রোগ্রামটা আমরা শেষ করতে পারবো না। সো মানে ওইটাই চাচ্ছিলাম, বাট কই থেকে কই নিয়ে গেলি আমারে? এখনো তো অনেক বাকি আমার সাকসেসফুল, আমি যে আজকে এত সাকসেস সাকসেসে আসছি তো, কিন্তু এই প্রসেসটা তো পার হইতে হবে। আচ্ছা হইলো, তারপর হচ্ছে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার জীবনে আরো 2টা ছেলে মানুষ আসে, নট তারা আমার বয়ফ্রেন্ড, তারা ছেলে মানুষ। তাদেরকে এই জন্য বললাম, আমার বেস্ট ফ্রেন্ড নাজিব আর বাপ্পি। নাজিব বসিলাতে থাকে, ও এখন সাইবার ক্রাইমে আছে, আর বাপ্পি ইউকেতে থাকে, ও এখানকার ব্যারিস্টার। ওরা আমার লাইফে আসে, ওরা হচ্ছে আমার 2টা হাত ছিল আমার মানে লাইফ স্টার্ট হওয়ার আগে। আমি ফার্স্ট যেদিন ইন্টারভিউতে দিতে যাব বাংলা ভিশনে, আমি প্রচণ্ড নার্ভাস। আমি ক্লাস শেষ করে যাব, ওরা দুজনে আমার সাথে চলে গেছে, বলে যে তুই যখন বসবি আমরা পাশে দাঁড়ায় থাকবো, তুই ভয় পাবি না। মানে ওরা হচ্ছে বলে না 3 তিগারা, ওরা হচ্ছে আমার 3 তিগারা। আমার লাইফের আমার আম্মু, আমার 2 বোন, আমার এই 2 বন্ধু, এরা হচ্ছে আমাকে ফার্স্ট পাকনা মেলতে শেখাইছে। তখনও আমি শুয়োপোকাই ছিলাম। তো আমি বাংলা ভিশনে নিউজ পড়লাম 2016 অক্টোবরের কথা। এটা অক্টোবর থেকে ডিসেম্বর, হুট করে আমার কাছে একদিন কল আসে রিং আইডি থেকে, যে আমরা আপনাকে সিলেক্ট করেছি, আপনার কিছু নিউজ আমরা দেখেছি, আমরা চাই আপনি আমাদের কাস্টমার কেয়ারটা লিড করুন। আমি তখন জানি না যে আমার সিভি তাদেরকে কে দিয়েছে বা কিভাবে।
আমি অনেকদিন পরে এত ভদ্রতা কিভাবে তো না আমার ঢেক আসছিল আসবে আমরা কর তুমি না 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 এটা ব্যাড ম্যানার সবসময় ব্যাড ম্যানার্স করতে এটা তো হয় ব্যাড না ম্যানার্স Because আমরা লাইভে আছি না, না, তা ঠিক, হ্যাঁ লাইভে থাকা অবস্থায় কোনো বাই দ্য ধরনের ওয়ে bad manners করা যাবে আমার না। আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে সত্যি এন্টারটেইনমেন্ট এবং অফ কোর্স জীবনী শক্তি থাকে না, কিছু মানুষের প্রাণ শক্তি থাকে, তো ওই রকম একটা টনিক আমার সাথে আছে। আমি খুবই খুবই মানে অন্যরকমভাবে ফ্লো করতেছি ওর সাথে। আমি একটু তার ফাঁকে গুরু হচ্ছে আমি বাংলা ভিশন জয়েন করলাম, বাংলা ভিশন থেকে শার্ট করে হচ্ছে আমি রিং আইডিতে চলে গেলাম কাস্টমার কেয়ারে। ওদের যে টিমটা ছিল এটা আমি লিড করতাম, যদিও সেখানে আমার খুব বেশি দিন স্থায়িত্ব হয়নি, কাজ আমার পড়াশোনা তারপর বাংলা ভিশনের নিউজ পড়া সব মিলিয়ে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। ওইখানে কিউট সা একটা বাচ্চা ছিল, কিউট সা, মাথায় অল্প চুল, দেখতে টিয়া পাখির মতো। গোদনার প্ল্যান করতেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে গ্রোথ মানে আমাকে সে গোদ নিবে, সে আমাকে গোদ নিবে। তো তার নাম হচ্ছে শামস। ইস, ইস, নাম বলতে আবার ব্লাশও করে। সেখানে তার সাথে আমার পরিচয় হয়, তার সাথে আমার আগে টুকটাক পরিচয় ছিল। টুকটাক পরিচয় বলতে তিনি আমার ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে একজন ছিলেন, তো বড় ভাইয়া বলে কথা বলতাম। তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল 2015-তে জানুয়ারি মাসের 25 তারিখ নওগাঁতে একটা বিয়ের প্রোগ্রামে। এরপর তার সাথে আমার কখনো যোগাযোগ হয় নাই। যখন রিঙ্গারিতে আমি ইন্টারভিউ দিতে চাই, লিফটে তার সাথে আমার দেখা, তো সে দেখে কি না না তাকে আমি একদমই দেখতে পারতাম না, না 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 তাকে আমি একদমই দেখতে পারতাম না, কারণ ওই যে সবাই বলেন না তুই এত হাসিস কেন। তার সাথে যখন আমার 2015 সালে দেখা হয়, তার ফার্স্ট কথা ছিল এই মেয়ে তুমি এত হাসো কেন। সো যে আমার হাসির শত্রু সে অবভিয়াসলি আমার শত্রু, সে তো কখনো আমার হাসি হইতে পারে না। সেখানে দেখা হলো, ভাইয়া আমাকে বলতেছিল যে এই তুই কেন আসছিস, বললাম যে আমি সিআরএম এর ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। বলে তোকে এই প্রশ্ন করবে, তুই এইটার রিপ্লাই দিবি বলে দিল। হ্যাঁ, তো আমি জাস্ট খেপছো তুমি কি বলতেছো, আমি তোমার বাসায় ফোন দিয়ে বলে দিব, তোমার ওনাকে ফোন দিয়ে বলে দেবো তুমি আমার সাথে এগুলো করছো। ঠিক আছে, মানে হয় না, মানে ওই টাইমটাতে তো অলমোস্ট আমি টিনেজ, তখন মানে টিনেজ না হলো আমি টিনেজারের মতোই বিহেভিয়ার করতাম, আমি অল টাইম এরকম থাকতে চাই, টিনেজারের মতো বিহেভিয়ার করতাম। তো ওইখান থেকে চলে আসছি, ওইখানে চাকরি করলাম প্রায় 18 সাল পর্যন্ত। তারপর পড়াশোনা যেহেতু আমাদের কোর্টে প্র্যাকটিস করতে হয়, আমি সব জব ছেড়ে দিলাম, কোর্টের দিকে মুভ করে গেলাম। ওই চাকরি করা ছাড়া আমার সাথে কখনোই শামসের সাথে কথা হয় নাই, বা মানে ফেসবুকে অ্যাড ছিলাম, কোনোদিনও জিজ্ঞেসও করি নাই যে ভাইয়া ভালো আছোস। আমি 19 তো হচ্ছে 19 শেষের দিকে কিন্তু লকডাউনটা আসবে করতেছিল কোভিডের মধ্যে। একটা সময় একটা কথা রিকোয়েস্ট করবো তোরে, হ্যাঁ তোকে আমি পারমিশন দিলাম যেহেতু আমি অনেক বড় তোর, তুই আমাকে ভাইয়া তুই করে বলিস। এটা এমন বড় কোনো ব্যাপার না, ওরম রিয়াকশন দিস না, 2 ইঞ্চি কমা রিয়াকশন। তুই আমাকে ভাই, এই যে ভাইয়া ভালো আছিস, এইভাবে সম্বোধন করিস। আমি চেষ্টা করব আসলে, আমি সারা জীবন মানে লাভ গুরু শুনে আসছি, বাদ দে না সব বলি। বাদ দে। তারপর হচ্ছে লকডাউন চলে আসলো, আমার ভার্সিটি বন্ধ। আমি মিরপুরে আমার একটা ফ্রেন্ডের বাসায় একটা পড়েছিলাম কিছুদিন, লকডাউনের জন্য ব্যাক করতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মনে হলো যে আমাদের একজন কমন আপু ছিল, ওনার ফ্রেন্ড ছিল, উনি স্ট্রোক করে মারা যায় খুব অল্প বয়সে, মাত্র মাস্টার্স কমপ্লিট করার পরে। তো হয় না যে হঠাৎ করে কোনো একটা প্রোফাইল দেখার পরে মনে পড়া আছে, আচ্ছা উনি যে মারা গেছে এটা কি ভাইয়া জানে, যেহেতু ভাইয়ার ফ্রেন্ড ছিল বাট অত একটা যোগাযোগ ছিল না। তো আমি ভাইয়াকে নক করে বলি যে ভাইয়া ছন্দা আপু যে মারা গেছে তুমি কি জানো, বলা যে হ্যাঁ আমি জানি, আমি জানাজায় গিয়েছিলাম। তা ওই টাইমটাতে আমি একটু ধার্মিক মনে হয়েছিলাম, এখন একটু কমে গেছি, একটু দুষ্ট হয়ে গেছি। তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নফল রোজা রাখতাম। তো তখন যেহেতু বাসায় আছি, রোজা ছিলাম, আমি বললাম যে বলে কি তোর সাথে আমার কথা আছে, বললাম ভাই আমি ইফতারের পরে তোমাকে ফোন দিব, তখন কথা বললো। বলে আচ্ছা শোন তুই কি আমাকে বিয়ে করবি। এটা হচ্ছে মানে একদম ফার্স্ট, তার সাথে আমি তোর সাথে তো এত কমিউনিকেশন হয় না, কোনো কমিউনিকেশন নাই, আউট অফ নাও ধাম করে বলে দিল, আউট অফ মানে কোনো কন্টাক্ট। আমি জাস্ট তাকে নক করছি যে কতদিন পরে তোর কথা হচ্ছে, অলমোস্ট 2-2.5 বছর। ইভেন চাকরির সময় তো কথা হইতো না, চাকরির সময় এমনি বলে দিল ধাম করে বলে। ওই টেক্সটটা এখনো আমার কাছে আছে যে তুই কি আমাকে তাও টেক্সটে, হ্যাঁ
ফেসবুকের মেসেঞ্জারে Messenger, হ্যাঁ, যে আমি তাকে নক করছি, ছন্দাপু মারা গেছে, তুমি কি এটা জানো? ও বলছে জানা যায় গেছিলাম, তাহলে তুই আমাকে বিয়ে করবি এরকম? হ্যাঁ, পরে বলছে তোর সামনে অনেক কথা আছে, তুই কি করতেছিস? তো বললাম যে ভাইয়া আমি হচ্ছে একটা স্কুলে এখন ডান্স শেখাচ্ছি, পাশাপাশি কোর্টে প্র্যাকটিস করতেছি, যেহেতু এখন লকডাউনের জন্য সবকিছু বন্ধ, আমি বাসায় আছি, তোর সাথে আমি কথা বলতে চাই। বললাম ভাই আমি রোজা আছি, ইফতারের পর তোর সাথে কথা বলবো। শুন তুই কি আমাকে বিয়ে করবি? আমি বললাম খেপছো নাকি? বলে হ্যাঁ খেপসি। বলে আচ্ছা ইফতারের পর তোর সাথে কথা হবে। দেন তার সাথে আমার 1 কথা 2 কথা 3 কথা আগায়। এপ্রিলের 11 তারিখ, এটা হচ্ছে মার্চের 26 তারিখের কথা। এপ্রিলের 11 তারিখ আমি মিসেস শামস হয়ে যাই। ইস ইস, And কোন এটা সন এটা? 2020। তাও তো ভালো রে, প্রায় 6 ইয়ার্স তো Yes. এপ্রিল তো। হ্যাঁ, এই যে গত 11 তারিখে আমাদের ম্যারেজ ডে গেল। আচ্ছা, ও কংগ্রাচুলেশন শামস, মানে আই জাস্ট কনসিডার ইউ মাই ব্রাদার, কংগ্রাচুলেশন। তো আমার যখন বিয়ে হয় আমি তখন অনেক ডিপ্রেসড, কারণ আমার আম্মু, আমার বড় বোন একটা বেবি আছে, বাট আমার তো বাবা। ডিপ্রেশনের গল্প বলিস না না কি? একটু না, এটা যদি আমি না বলি তাহলে এই আচ্ছা, একটু বল, মানুষটাকে একটু ছোট বল, করা আচ্ছা, হবে, একটু বল। এই মানুষটাকে ছোট করা আচ্ছা, হবে। একটু বল। তার মধ্যে আমার ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, এটা লকডাউনের জন্য পিছাই দিল। মানে লকডাউন যতদিন থাকবে এক্সাম হবে না। একটু ডিপ্রেসড ছিলাম, তার সাথে 2 কথা হলো, আমাদের বিয়ে হয়ে গেল। আমরা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়, কারণ আমরা কখনো প্রেম করি নাই, আমাদের একদম ডিরেক্ট বিয়ে থেকে হচ্ছে আমাদের কনভারসেশন শুরু। তোরা বুঝতে দিসনি? না, আমাদের তো কখনো কথা হয় না, ওই যে ওদের ফ্যামিলি থেকে দেখছে, কথা হয়েছে, বিয়ে হয়ে গেছে। প্রেম করিসনি তারপরে? না, বিয়ের পরে আমাদের প্রেমের শুরু। আচ্ছা, তারপর হচ্ছে মানে আমি একটু ডিপ্রেসড থাকতাম, বলতাম যে আমার লাইফে এত কিছু করার ইচ্ছে ছিল, আমি কিছু করতে পারতেছি না। তোর কথা ছিল তুমি কেন করতে পারবা না? আমার কথা ছিল আমার বিয়ে হয়ে গেছে, আমাকে মানে এই সুযোগটা কে দিবে? ওর কথা হচ্ছে তুমি কি করতে চাও? তো বললাম আমি যেহেতু একটা সময় নিউজ পড়তাম, আমি চাই যে আমি আবার নিউজটা পড়বো। তো বললো যে আচ্ছা, তুমি যদি নিউজ না পড়ে তুমি যদি ব্র্যান্ড প্রমোটিংয়ের দিকে আগাও কেমন হয়? বললাম হ্যাঁ হয়। তো ও হচ্ছে আমার মাঝে মাঝে ছবি তুলে দিত। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো একজন মানুষকে দিছে। ও আমার সিভি রেডি করে অ্যাট ফার্স্ট মাইয়াল ইসলামের একটা কোম্পানি আছে, যারা হচ্ছে সফটওয়্যার কোম্পানি, তারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের একটা সফটওয়্যার দেয়, যার মাধ্যমে রেগুলার যে কাস্টমারের টেক্সটগুলো থাকে এটা ল্যান্ড করে। ওইখানে আমি ফার্স্ট জব শুরু করি 2020 সাল থেকে। এটা আমার ফার্স্ট জব। সরি, আমি কোম্পানির নাম বলে ফেলছি। ওইখানে আমি ছিলাম 2022 সাল পর্যন্ত। তারপর অন্য একটা কর্পোরেটে সুইচ করি, আর সেখানকার পরিবেশ খুব টক্সিক ছিল। মানে আমাকে এমন ওইখানে শুনতে হয়েছে, আমার যে ডিএম ছিল উনি বলছে তুই যে ম্যারিড, এটা যদি আমি জানতাম তাহলে তোর তো আমি ইন্টারভিউতে ডাকতাম না, তুই চাকরি করবি কি? হ্যাঁ, আমি তাদের শালাকে বিয়ে করার জন্য ডাকছিল তোরে? শালা টাকলু কেন চাইছিল আল্লাহ জানে। উনি তো কিন্তু জানতো যে আমি ম্যারিড, আমার পুরো সবাই জানতো আমি ম্যারিড। উনি হুট করে আমাকে মানে উনি আমার ওইখানে জব শুরু হয়, আমি ওইখানে ইস্যু রেজলিউশনে ছিলাম। ওটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট টাইপের কোম্পানি ছিল, ওরা অনেক ধরনের প্রোডাক্ট সেল করে, এখানে ক্লোদিং আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। আমি বললে হয়তো আমার পেজ ক্রিয়েট করছিস নিজের? হ্যাঁ আমার আছে। কি নাম? জেরিনস ডায়েরি। ভালো করে বল। জেরিনস ডায়েরি। জেরিনস ডায়েরি। কি ধরনের কাজ হয় ওখানে? আমি প্রোডাক্ট প্রমোশন করি, লাইফস্টাইল প্রোডাক্টস এবং প্রোডাক্ট প্রমোশন করি। হ্যাঁ, তারপর হচ্ছে ওইখানে জয়েন করলাম। আমি প্রায় 7-8 মাস খুব ভালো কাজ করতেছিলাম, যেহেতু আমার কথা খুব মিষ্টি। কোনো কাস্টমারের প্রোডাক্ট ভেঙে গেছে, যাই হোক না কেন, কল দিলে আসসালামু আলাইকুম ম্যাম, কি সমস্যা আছে আমাকে একটু বলেন। ওনার তো আর প্রবলেম কি বলবো, এত সুন্দর করে যদি কেউ বলে কোনো কাস্টমার কি ঝাড়ে দিতে পারে? সত্য আমরা স্বীকার করি এটা। তারপর হচ্ছে ওইখানে ছিলাম, ওইখান থেকে ওই বস বা ওই ভাইয়া যেদিন চলে যাবে তার 2-4 দিন আগে উনি আমাকে এই কথাটা বললো। এর মাঝখানে আমার শ্বাসকষ্ট ধরা পড়ে। আমি কিন্তু বলেছিলাম শুরুতে যে আমি ছোটবেলায় খুব সিক ছিলাম। তো আমি ওনাকে মেল করে, শোন, তোকে যে ব্র্যান্ড প্রমোশনের জন্য এটা দেখার পর তো অনেকে ধর নক করতে চাইবে, হ্যাঁ, তো কিভাবে পাবে? জেনিস ডায়েরিতে গেলেই হয়? ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া আমার প্রোফাইলও আছে, জেরিন বিনতে আব্দুল্লাহ, বাংলাদেশে একমাত্র একজনই আছে। ওকে, তারপর হচ্ছে তখন আমার হাজবেন্ড আমাকে অলওয়েজ একটা কথা বলতো যে তুমি গ্রো করবা, তুমি তোমার মতো করে গ্রো করবা, যদি কোনো হেল্প লাগে আমি আসি। ও কি তোর স্বাস্থ্যের কথা বলতো না তোর ক্যারিয়ার? সবকিছু থেকে। না না, ইটস ওকে। আর বোন বলে কথা, আরে ভাই বোনের মধ্যে যদি একটু দড়ি টানাটানি না হয়, তুই চাইলেও কিন্তু বলতে পারিস অনেক কষ্টে কিন্তু পেটটাকে লুকায় রাখছিস। প্লিজ বের করে ফেলেন প্লিজ। না না, নরমাল
এরপর হচ্ছে উনি যখন আমাকে বললো যে তুই যে ম্যারিড যদি আমি জানতাম তাহলে তোকে আমি আরে হচ্ছে বাপরে। ইন্টারভিউতে ডাকতাম না। তো ওনার সাথে আমার ফার্স্ট কনভারসেশন ছিল, কেন ভাইয়া আমি কি কোনোদিন অফিসে দেরি করে আসছি? আমি কোনোদিনও টাইমলি কাজ করতে পারি নাই? আমি সব কাজ পারি, এক্সেল পারি, ভিডিও এডিট পারি, মানে একটা কর্পোরেটে সার্ভাইভ করার জন্য যা যা প্রয়োজন হয় আমার বান্দা আমাকে মানে মিস্টার শামস চৌধুরী আমাকে ওইভাবে রেডি করে দিছে। আমি সব কিছু শিখছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমি যদি আজকে ওর কথা এখানে বসে না বলি তাহলে হচ্ছে ওর প্রতি আমার বিশ্বাসঘাতকতা করা হবে। কারণ একটা মেয়ের যার বাবা নাই, যে অনেক স্ট্রাগল করে ল কমপ্লিট করলো, হুট করে সে কখনোই কর্পোরেটে যাওয়ার যোগ্যতা রাখে না। কি মনে হচ্ছে কি পারে? ও সবই পারে, একজন আরজেকে সব পারতে হয়। দেখছো অলরাউন্ডার। শর্মিলা ঠাকুরের মতো দেখতে না? শর্মিলা ঠাকুর, হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। তুমি চিনিস আমাদের না? শর্মিলা ঠাকুর কেন চিনবো না? সাইফ আলী খানের মা। হ্যাঁ, বাট আমি এই শর্মিলা ট্যাগর বল না কি আর শর্মিলা আমরা ঠাকুর ঠাকুর, বলবো, আমরা বাংলায় বাঙালি। ঠাকুর, আমরা ঠাকুর বলবো। এই প্রথম ওর কেউ হঠাৎ করে বললো। সাইড প্রোফাইল দেওয়াতে একদম মনে হচ্ছে ওই মুখটা, ওই ছোটবেলা একটা মুখ ছিল না ওর? হ্যাঁ, এখনো পথের মহিলা পাঁচালীতে। ওরকমই, এত এলিগেন্ট। অপুর গল্প, অপু সংসার। অপুর সংসার। তারপর দেয়ার ইজ এ প্রবাবিলিটি সিনেমাতে তো কাজ টাজ না করে নাই কেউ। আমি সিনেমাতে কাজ করেছি। করছো? ওরে আপু নাম বলে আমি তো দিবেন, জানতাম দেখবো। না। তাহলে আমার চোখও খারাপ না কিন্তু। না। একে এতেশাম ছিল পরিচালক আর একটা নতুন এইটা। নাহলে আমার সিনেমা কি কাজ করছিস কদি? ছোট্ট একটা ওই যে বাংলার গ্রাম বাংলা ছোট্ট একটা বউয়ের ক্যারেক্টারই করেছিলাম, মানে একদম অপু সংসারের সেই ক্যারেক্টারের মতোই অনেকটা। দেখছস কিছু? আই লাভ মাইসেলফ, আই এম প্রাউড অফ মাইসেলফ। দেখছস তো ভাইয়ের কি অবস্থা? ইয়েস, আমার ভাই বলে কথা। নে ক কি যেন বলছিলি? এরপর হচ্ছে ওনাকে আমি কাউন্টার ধরি যে কেন আপনি এই কথা বললেন আমাকে, আপনি আমাকে এই কথা বলার সাহসটা তখন পাবেন। আচ্ছা আমি কিন্তু খুব রকচটা, ধরছিলি তো ঠিকভাবে? চিপা এইভাবে 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 যে আপনি আমাকে কেন এই কথাটা বলছেন। আমি টাইমলি রিপোর্ট দেই, আমি মানে আমার উইকলি যে প্রসেস থাকে সব কমপ্লিট করি, আমি তোমার ক্যান্সেলেশন কমাই নিয়ে আসছি, তোমার ডেলিভারি ভালো হচ্ছে, প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট আসছে, তুমি কেন আমাকে এই কথা বলবা। আমি ডিরেক্ট যে আমাদের যে জিএম ছিল ওনাকে কমপ্লেন করে দিই। কমপ্লেন করার পরে ওনার চাকরি চলে যায়, ওই দিনই সে চলে গেছে। ভালো করছে। একদম ভালো হয়েছে। আমি ভাই সহ্য করার মানুষ না। আমি শামসকে ফোন দিয়ে বলছি জানো কি হয়েছে? ও বলে কি হয়েছে? আমি কোটা নামে তো কমপ্লেন করে দিছি। জাহাঙ্গীর স্যার বলছে আজকেই বের করে দিবে। তারপরে দেখলাম যে আসলে উনি আর কোনোদিন ওই অফিসে ঢুকে নাই। এটা ছিল একটা অফিসের গল্প। দেন 1 বছর পরে আমি সুইচ করে অন্য একটা অফিসে যাই। ওইটাও একটা কসমেটিক্স কোম্পানি, বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে একটা। আমি নাম না বলি, দরকার না, ওরা টাকা দেয় না আমাদের। হ্যাঁ আমাদের বুঝেই টাকা দেয় না, যাবে। স্পন্সরের দরকার ইয়েস, নাই। কেন বলবো? পয়সা দিবা তারপর নাম বলবো। তারপর বল। ওইখানে যাই, ওইখানে তো হচ্ছে আমাদের যে ম্যাম ছিল অর্কিড প্লাজায়। অর্কা ম্যাম, বিডি বাজেট বিউটি। জিবা কাটলি কেন? মানে আমরা তো বলা যাবে না। পাগলি আমি কভার দিলাম, তুই আবার দেব না, আবার ওই যে ফ্লোতে আরে পাগলি তুই কইছিস আমি বললাম যে অর্কিড প্লাজা, তো তুই ওদিকে তাল মার না। না না অর্কা তোকে দিয়ে কেমনে হবে? আমাকে দিয়ে হবে। আচ্ছা বল তারপর। সত্যবাদীরা কখনো কোথাও ঠকে না। একদম। তারপর অর্কা ম্যাম এখন তুই কাজেরই বর্ণনা দিবি নাকি? সব বলবো। তো অর্কা ম্যাম তো হচ্ছে আমার কাছে প্রোডিউসার, এটা কিন্তু কয়েকটা পার্টে হবে। অনেক অনেক খুশি ছিল। জেরিন পার্ট 1 2 3 সিরিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সব হবে। অনেক খুশি ওইখানে হলো? ছিল ম্যাম অনেক হ্যাপি থাকতো আমার কাজ নিয়ে। আমি জয়েন করার 3 থেকে 4 মাস পরে ওই ভাইয়া, সেই টাকলু ভাইয়া ওই কোম্পানিতে যে জয়েন করে। সেম জায়গায়। হ্যাঁ, ওই যে কি যেন বলছিল তোরে, তুই যে ম্যারিড এটা যদি আমি জানতাম তাহলে তোরে নিতাম না। কি করতি তুই আমারে না নিয়ে? কি করতি? দেখছস তোর কোম্পানি তোরে কোম্পানি থেকে বাই করে দিছে, চোর কইয়া একটা সিল মাইরা পোস্ট সহ তো ছবি সহ ছেড়া দিছে। আচ্ছা আচ্ছা। তারপর তুই ওই যে নতুন কোম্পানি থেকে ওখানে হাজির? ওইখানে যে আবার হাজির। টার্গেট করে যায়নি তো? টার্গেট করে হয়তো গেছে যে ওকে ক্যারিয়ারে উঠতে দিব না। পরে তারপর হচ্ছে যেদিন উনি জয়েন করছে আমি বাসায় যেয়ে বলছি আমি চাকরি করব না, একদম এইভাবেই। মানে শামসকে যে বললি ব্যাগটা কিন্তু সেইভাবে ফেলে বলছি আমি আর চাকরি করব না। কি হয়েছে? ওই টাকলো আবার ওখানে জয়েন করছে। তুমি কি করবা? আমি জানি না। বারের এক্সাম দিবা, বারের এক্সাম দিলে কালকে তোমাকে কোর্সে ভর্তি করে দিব। বার এক্সাম কিন্তু খুব কঠিন এখন। হ্যাঁ, তুই তো ভালো ছাত্র। আমাকে সে ওই দিনে বলে কোথায় ভর্তি হবা বলো। বললাম যে আমার কোনো টিউশনের প্রয়োজন নেই, কাজ আমি অনেক ভালো স্টুডেন্ট, আমার ফ্রেন্ডরা আছে, আমরা সবাই মিলে ক্যাচ আপ করে নিতে পারবো।
আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ভার্সিটি চেঞ্জ করছিলাম, কারণ নর্দার্ন থেকে আমার হচ্ছিল না। যাই হোক, পরে আমি অন্য একটা ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করি, দেন ওইখান থেকে হচ্ছে আমি বারে রেজিস্ট্রেশন করলাম এক্সামের জন্য, পরীক্ষা দিলাম। এখন তো অনেক লম্বা প্রসেস না, বারে রিটেন অমুক সমক। ফার্স্ট হচ্ছে এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে ভাইবা, তারপরে রেজাল্ট দিবে, তারপর আবার রেজিস্ট্রেশন। দেন আমি রেজিস্ট্রেশন করে সব ডান? হ্যাঁ, কবে? রেজিস্ট্রেশন করে 24-এ। বাহ, 23-এর ঘটনা এটা। 24-এ আমি আমার তার বিয়ে মানে তো হয়েছে। নিজস্ব চেম্বারও আছে নাকি? হ্যাঁ, কোথায়? আমার মিরপুরে। কেউ যদি কোনো ঝামেলায় পড়ে, তুই কি স্পেশালিটি কি তোর? আমি কর আইনজীবী। কর ট্যাক্স? হ্যাঁ। ধর কোনো ব্যক্তির, আমার নামই একদম পুরো আপডেটেড ট্যাক্স। ও হ্যাঁ, 1 বছর গ্যাপ মারছে, দিয়ে আবার করবে, তুই ম্যানেজ করতে পারবি না? ও ফাইন দিবে গভর্নমেন্টকে। ও ওটা দেওয়াবি? অন্য কোনো ওয়ে? তা তো দেওয়াবি না, 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 না অন্য অন্য কোনো- এখানে অন্য না, না, কোনো না, অন্য ওয়েতে কোনো হবে না, না, টাকা কারণ- অবশ্যই দিতে হবে, টাকা হ্যাঁ, দিয়ে গেবে আসতে টাকা হবে। অবশ্যই। আমি একটা লেটার লিখে দিব যে তার কি রিজনে সে তার রিটার্নটা জমা দিতে পারে নাই। আমি যদি গভর্নমেন্টের কাছে স্বচ্ছ থাকি, আমি যদি সত্যি কথা বলি, গভর্নমেন্ট কেন আমাকে সেই সুযোগটা দিবে সো না? পেনাল্টি দিবে না তখন? হ্যাঁ, দিতে হবে, ফাইন মনে ফাইন হয়। দিবে, একটা Okay. একটা যাই অ্যামাউন্ট হোক, আসতে তাহলে পারে। ইনকাম ওই- ট্যাক্স অফিসার তুই, ইনকাম হ্যাঁ, ট্যাক্স লয়ার। হ্যাঁ, ইনকাম ট্যাক্স লয়ার। বিভিন্ন কর্পোরেটের সাথে ডিল করতে হয় বা হ্যাঁ, হবে। আমি গত বছর নগদের সাথে কাজ করেছি, বিকাশের সাথে কাজ করেছি, আমি সহজের সাথে আছি, আমি আরো কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডের সাথে বিভিন্ন আছি। কোম্পানির সাথে তো পার্মানেন্ট অ্যাফিলিয়েশন থাকে, হ্যাঁ। বিং লয়ার, হ্যাঁ। ট্যাক্স দেখে তাদের পক্ষ হয়ে। হ্যাঁ, তো আমার ছোট প্রতিষ্ঠান আছে একটা, নতুন করে দিছি ফেব্রুয়ারি, গরিবি হালে। জাস্ট আমাকে নিয়ে যান, আর কিচ্ছু না। আমি বাংলাদেশের প্রতিষ্ঠানের নাম, কোনো প্যাচগোস লাগলে তুই তখন দেখে দিস। বান্দা হাজির। আচ্ছা ঠিক আছে, তারপর বল। ট্যাক্স এরপর- শুরু হয়ে গেল লয়ার জীবন। হ্যাঁ, লয়ারের জীবন। তো শামস আমাকে অলওয়েজ পুশ আপ করতো। আচ্ছা, তখন আমি আরেকটু শুকনা ছিলাম, আমার কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার ডান পাটা ভেঙে যায়, এরপরে এই যে খাতি পিতি ঘর কা লাগতি হওয়া, তখন এত খাতি। শুকনা ছিলি? হ্যাঁ, আমার কেন জানি মনে না ওটাও, মানে শুনছি কষ্ট লাগছে, বাট খুব বেশি কষ্ট লাগেনি। আমার কাছে মনে হচ্ছে তুই কখনো প্রিম্যাচিউর হওয়ার কথা না। আমার তোকে দেখে মনে হচ্ছে যে যদিও গল্পটা বলছো, আমার মনে হচ্ছে না বিং স্টার্টিং ও মনে এরকমই গুলুমুলু টাইপের। না তুই আগে আমি শুকনা ছিলি? আগে শুকনা ছিলাম। আমার 2024 পর্যন্ত ওয়েট ছিল 62। এরপরে হচ্ছে এখন বলতে হবে না। না, এরপরে To be continued. চেম্বার থেকে আসার সময় আমার উপরে একটা অ্যাটাক হয়। এটা হ্যাঁ, এটা হয় হচ্ছে আমরা মোটামুটি একজন রাজনীতিবিদের ফাইল নিয়ে কাজ করতেছিলাম। ওহো, তো আমি যখন এখান থেকে ব্যাক করি, আমি যে বাইকটাতে ছিলাম, এই বাইকটাকে একটা পিক আপ ধাক্কা দেয়, আমি পড়ে যাই এবং আমার ডান পায়ে ভালো একটা ফ্র্যাকচার হয়। এরপর হচ্ছে আমাকে বলা হয়েছে আমি যাতে কিছুদিন হচ্ছে ওয়ার্কআউট না করি। আমি মানে যেহেতু ভাইয়া আমার লোকেশন চিনেন, আমি জিম জোনের কিন্তু পার্মানেন্ট একজন মেম্বার, ওদের প্রিমিয়াম কার্ড ইউজ করি আমি। বুঝছি। আমি 2021 থেকেই জিমে যাই, বাট এখন 2 বছর ধরে গ্যাপ আছে। তো আমি একটা সময় একদম কনফিডেন্স লো হয়ে গিয়েছিল যে না, মোটা হয়ে গেছি, এখন আর ক্যামেরার সামনে আসবো না। তখন আমি ভালো ভালো কিছু ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ফুড পান্ডার সাথে কাজ করেছি, আমি মায়োরা নামে একটা কোম্পানি আছে পার্পেল কেয়ার, ওদের সাথে কাজ করেছি, আমি পন্সের সাথে কাজ করেছি, ইউনিলিভারের সাথে কাজ করেছি, ইউনেস্কোর সাথে কাজ করেছি। বাপরে, এই ব্র্যান্ড প্রমোশন? হ্যাঁ, সবকিছু ব্র্যান্ড প্রমোশনেই ছিল। তো টপ নচ ব্র্যান্ড এগুলো। হ্যাঁ, কিন্তু যখন হচ্ছে একটু ফ্যাটি হয়ে গেছি, তখন ভাবছিলাম যে না, কাজ করবো না। বাট শামসের কথা অলওয়েজ, তুমি মোটা হলো, কিসের মোটা বলো, তোমাদের কত, মানে তুমি তো তোমার নিজেকে প্রেজেন্ট করতে পারো, তোমার মোটাই ভালো লাগে, তুমি শুকায়ও না। আসলে তাই শামস, একদম 100-তে 100 একমত আমি। তোমাকে মোটাই ভালো। ওর এই অবস্থাতে যা মানে যে ভাইব দিচ্ছে না, স্পার্কের কথা বলছে না, হ্যাঁ। শামসও মনে হয় কথা বলে। হ্যাঁ, ও সবসময় বলে দ্য ওয়ে ইউ আর স্পার্কিং না, পিপল অটোমেটিক কানেক্টেড হচ্ছে এখান থেকে। যদি আমি খুশি যে তোর মুখে যে পরিমাণ মাংস আছে, আমার গোটা শরীরে তা না। But- আমি কিন্তু একটু গুড় হইতে নিলাম। এই শোন, পরে আমাকে পচাবি সেকেন্ড পার্টে। হ্যাঁ, কিন্তু এখান থেকে যদি এতটুকু তুই নিজেকে করিস, তোর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, বিলিভ মি। এবং পিপল যেভাবে তোকে একসেপ্ট করা শুরু করছে, তুই নিজেও টের পাস, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স লেভেলও কমে আসবে। বিশ্বাস কর, তুই তোর পার্সোনালিটি, দ্য ওয়ে ইউ ক্যারি ইয়োর 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 জেস্টার অ্যান্ড অল, এটা তোকে এভাবেই মানায়। থ্যাংক ইউ আর সো তুই তো এমনি মাচ। খাইতে পারিস না। না, আমি প্রচুর খাই। এই তো আমি প্রচুর খাই, মানে আমি কেমন, শুধু আমি খাই না, আমি রান্না করে খাওয়াই। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না করতে পারি। এন্ড এখানে একটা মানে টুইস্ট কোনো আছে, একটা জিনিস দিয়ে আমাকে বর্ণনা দে যে এই লেভেলের খাস, আমি যেন আন্দাজ করতে পারি। আমি কি সবচেয়ে বেশি পছন্দ করিস? 100 জন মানুষের রান্না একবারে করতে পারি। হ্যাঁ, হ্যাঁ,
আর খাইতে কেমন পারিস? খাইতে পারি আমি। যেমন সবচেয়ে বেশি পছন্দের ফুড কি তোর? আমার সব থেকে বেশি পছন্দ বিরিয়ানি। হ্যাঁ। কয় প্লেট মেরে দিবি? 3-4 প্লেট অনায়াসেই। ফুল প্যাকেজে যে বিরিয়ানি দেয় এগুলো? হ্যাঁ একবারে এক বসে আরামসে বসে খাবো তো। Oh আমি তো my God. গপা গপ খাবো না, আমি আরামসে বসে খাবো। 3-4 প্লেট? হ্যাঁ। আচ্ছা না, আমার আশেপাশে যারা থাকবে তাদেরকেও আমি দিব, আমি একা খাবো না, আমি একা খাই না। ওকে, বাট রান্না করতে পছন্দ করিস? হ্যাঁ, রান্না করতে সব খুব রকমের ফুড? আলহামদুলিল্লাহ। 100 জনের খাবার ম্যানেজ করা তো অনেক টাফ ব্যাপার। না, আমার কাছে মনে হয় মানে না। তোর এনার্জি লেভেল কমে না? না, ভেরি গুড। আমার এমনও হয় মাঝে মধ্যে বাসায় রান্না করে আমার আশেপাশে যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে, আমার এটা খুব ভালো লাগে। আর এই পাগলি এরম থাকিস? দোয়া করবেন, বদলাস না। দোয়া করবেন। আর তুই মনে আছে তো, তুই ভাই আর তুই করে বলবি আমাকে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর আমার এই যে ছোট ছোট আশা ইচ্ছা বা পাগলামি সবগুলো আমি বিয়ের আগেও বুঝছি তোর শামস শামস শামস। ভাই একটা সাইনবোর্ড দিয়ে দে তো কেউ। এই নে পুলিশের সাহেব, সাইনবোর্ড নিয়ে এখানে প্রোগ্রাম হবে, ভালোবাসা বাংলাদেশের নামটা উঠিয়ে দিয়ে ঢাকা ফেব্রিক কর্নারে দিয়ে বড় করে শামস শামস শামস, আমার শামস। আর আমরা শামসের একটা স্ট্যাম্প সাইজ ছবি দিস, আমরা সব তাবিজ বানায় হাতে নিয়ে ঘুরবো। তুই তুই না, তোর তো আবার ঝামেলা হয়ে যাবে তোর বয়ফ্রেন্ডের সাথে। আমার নিজের- যার যার সুযোগ আছে উল্কি আঁকাবো শামসের, দিয়ে ঘুরতে থাকবো। ইস, শামস শামস শামস। ও যে আমাকে শুঁইপোকা থেকে মানে শুয়োপোকা থেকে প্রজাপতি বানাইছে, তার নামটা আমি কেন বলবো না? সে তুই তো শঙ্খচিল বানায় ফেলতেছিস, এতবার বলছিস। যে ভালোবাসে ইস, তার ভালোবাসা প্রকাশ করতে ও হয়। আচ্ছা, মানলাম তুই ভালোবাসিস। আর তোর এই হাসি দেখে কি কয়? ক্যাক ক্যাক করে যখন হাসিস চোখ মাঝরাতে, বেচারা তো চমকা চমকা ওঠে। ওইসব তো আপনি কি করে জানলেন? আমি পাশে দাঁড়াইছিলাম। যে পাগলি কি করে দেখি তো ঘরের মধ্যে। তো তখন যে বেচারা চমকায় উঠলো এরম করে। একটু ঘুমাও, একটু ঘুমাও। আমি যেহেতু ট্যাক্স নিয়ে কাজ করি, দেখা যায় দিনের বেলা সার্ভার খুব বেশি ডাউন থাকে। ওই গল্পটা কয় যে চমকে উঠলো লাভ দিয়ে, তখন তুই ওইটাই বলতেছি। তো মাঝে মধ্যে দেখা যায় আমি কাজ করতেছি, কোনো রিলস অথবা কোনো কিছুটা দেখছি, আমি হো হো করে একটু অভিনয় করে বল যে ওই রিলসের কথা বলে বল। হ্যাঁ, কিসের রিলস দেখছিলি মনে আছে? আচ্ছা, তাসিন আপু তিনি আপু একটা ফানি ভিডিও আপলোড করছে, অথবা রবিন ভাই একটা ফানি ভিডিও আপলোড করলো কিছুদিন আগে। আমি দেখলাম যে হচ্ছে একটা ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে চল বন্ধু ঘুরে আসি। তা আমি দেখে বলছি, আরে এটা তো আমি, এটা তো আমি। আর বড় ঘুমাচ্ছে। এটা আমি আরো কি হইছে? এসে আগুন লাগছে? না না না, আমি হাসতেছিলাম। জেরেন, আমি সারাদিন অফিসে ছিলাম, একটু ঘুমাই। সে ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমাদের প্রোগ্রাম অনেক বড় হয়ে যাচ্ছে, একটু শর্ট করি। আমার লাইফে আমি বললাম না যে আমার লাইফে আর কাউকে কৃতজ্ঞতা দিতে হবে না না, মা? কাউকে কৃতজ্ঞতা দিব না। তুই আবার শুধু- যখন তোকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিব তখন শুনবি আমার মা, আমার অমক, আমার ইয়ার প্রত্যেকটার আগে পিছে শামস শামস শামস। এখন আর কৃতজ্ঞতা বলতে হবে না, সব জানে যে তুই সবার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, আর এখন তুই হাসতে থাকছিস। পা 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 পা। ইস, এই একটা মানুষ আল্লাহ। আমাকে সে কখনো বলে না তুমি এটা করবা না, সে অলওয়েজ বলে যায় যে তোমার এটা ভালো আছে, তুমি করো। বিভিন্ন জায়গায় আজকে 4-5টা প্রোগ্রাম করছি আমি, বিভিন্ন জায়গায়। আমি তো আবার খ্যাপ মেরে বেড়াই, দিয়ে আমিও খ্যাপ মেরে ফাইনালি বেড়াই। লাইভ করতে আসছি। আমিও খ্যাপ মারি তো। এতটুকু ক্লান্তি নাই, কজ অফ হার। কি বিউটি, কি সৌন্দর্য। আপনি যদি আমাকে বলেন যে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা, আমি তো বলবো যে এরকম মুখটা দেখা। সবচেয়ে সুন্দর সাউন্ড কোনটা? নুসরাত ফাতের গান আমি পছন্দ করি, কিন্তু এই হাস্যোজ্জ্বল সাউন্ড কিন্তু ভরকায় উঠে বেচারা না, আহারে মাঝে মধ্যে খিলখিল করে উঠে উঠছে। অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। হ্যাঁ। আমি শেষ মুহূর্তে শুধু একটুকু বলতে চাই, তোর কাছে চাচ্ছি, আমি 2বার চাইছি, 3rd টাইম বলতেছি, তোর আমার এই ভাইচারা যেন কন্টিনিউ থাকে। ইনশাআল্লাহ, ব্রাদার সিস্টার্স এর ডিও, অবশ্যই এটা যেন কন্টিনিউ থাকে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমিও মানসিকভাবে অনেক সময় ডিস্ট্রয়েড হয়ে যাই। তোর প্রেজেন্স ইটসেলফ এনাফ যে ওই জায়গাটাকে। আমার চেম্বার, ভাইয়ার অফিস কাছাকাছি, জাস্ট একটা ফোন কল। আমরা কাছাকাছি, true। হ্যাঁ, জাস্ট একটা ফোন কল, পাগলি কই আছিস রে? ভোদর। তো দুপুরে এমন আমরা তখন আবার রান্না বান্না হয় স্টাফদের মধ্যে, আচ্ছা। তাহলে যাইসা পড় বা আমি তুই বলো রান্না যে করে হ্যাঁ, নিয়ে আসবো। তা না রান্না ওইটা আবার পেন। না 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 না, আমি রান্না করতে পছন্দ করি। ভালো থাকিস, আমার খুব ভালো লাগছে। আজকে প্রোগ্রাম মনে হয়নি, আজকে রেমুনারেশন প্রডিউসার না দিলেও হয়। আজ সত্যি আমি এনজয় করছি। থ্যাংক ইউ গুরু। আবার কিসের গুরু?
অবশ্যই নিয়ে ও আচ্ছা, কই? আচ্ছা, প্রয়োজনে আমার তো স্টাফরা আছে, ফিমেল কালিগরা আছে, তোদেরকে সাথে নিয়ে আমার আমার অফিস, আমার কিচেন, সমস্ত কিছু কি আমার শুধু- কিন্তু রেস্টুরেন্ট আছে। ও না, প্রমোশন করে দে। আমি আমি ওনার না, আমি একটা অংশ র্যাপিকের। র্যাপিক হচ্ছে আমাদের একটা চেইন। কোথায় ঠিকানা? আমাদের মিরপুরে আউটলেট আছে, উত্তরেতে আউটলেট আছে, ঢালিতে র্যাপিক? আউটলেট আছে। হ্যাঁ, র্যাপিক। কি ধরনের ফুড করে ওরা? আমরা হচ্ছে টার্কিশ প্রোডাক্ট সেল করি, এরপর হচ্ছে বার্গার আইটেম আছে, চিকেন আইটেম আছে, অনেক কিছু আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা ফাইনাল করে রাখি, যেহেতু আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম বলতেছে, সো আমাদের পুরো আমার, হ্যাঁ, তুই শুধু এসে ডিরেকশন দিবি, রান্না করে নিয়ে এসে আমরা খাবো, অথবা তাদেরকে আমরা দাওয়াত দিব। ওকে ওকে, ভালো থাকিস, আর ভাইকে ভুলে যাস না। আমি কখনো কাউকে ভুলি না। আমাকে যদি কেউ ভালোবেসে একবার ডাক দেয়, আমি সারা জীবন তার জন্য হাজির। বিদায় নিচ্ছি আপনাদের শুধু একটা মেসেজ দেওয়ার না, একটা মানুষকে দেখিয়ে। শুনছেন তো না, ক্লাস 2-তে থাকা অবস্থায় বাবাকে হারাইছে, এবং খুব একটা ইনসিডেন্টের ভিতর দিয়ে হঠাৎ করে কিছু গুন্ডা পান্ডা তাকে তার গাড়ি দখল করতে গিয়ে, তার বাবা তো আর্মিতে ছিলেন, সেই গাড়ি ছিনতাই করতে গিয়ে তাকে খুন করা হয় ঈদের একদিন আগে। এই বাচ্চা মেয়েটা এক থেকে শুরু হয়ে আজকের এই পোকা, যেমন বলতে শুভপোকা থেকে প্রজাপতি হয়েছে, এই জার্নিতে কত রকমের কষ্টের ভিতর দিয়ে গেছে। বাপ ছাড়া একটা মেয়ে বুঝে নিত যে বাংলাদেশে সার্ভাইভ করাটা কেমন, কিন্তু কোনো রকমের রিগ্রেট বা কোনো রকমের খেদোক্তি নিয়ে জন্ম না, বরং প্রতি মুহূর্তে প্রাণ খুলে বাঁচতেছে আর প্রাণ খুলে হাসতেছে। এজন্যই আমি খুব সম্মানের সাথেই ওকে যেমন বোন বলে, আমি যেমন আমার ছোটো বোন সাথীর বয়সী, তোরা না, সাথীও তোদের চাইতে অনেক বয়সে বড়, সাথী ক্যান্টনমেন্ট স্কুলের টিচার, তোকেও তুই বলি। আই এম সরি, আমি যেহেতু বিয়াদব, আমার বড় বোন তাকেও তুই বলি। তুইটা ভালোবাসার ডাক, তুই সবাইকে ডাকা যায় না। তোরা বুঝ, জীবনে তো বুঝলি না, বুঝ, সে একজন বোটানির প্রফেসর। সো তোকে ওই গ্রাউন্ড থেকে আমার বলা আর কি, আমি যেমন সম্বোধন করি তানাকে ওই গ্রাউন্ড থেকেই বলা। বাট তোর ক্ষেত্রে আমার সত্যি চাওয়া যে আমি মাঝে মাঝে অনেক ডিপ্রেসড হয়ে যায়, হারায় যায়, তোর প্রেজেন্স আসলে স্পার্ক দেয় মানুষকে। আমাকে জাস্ট একটা নক দিয়ে I will. বা একটা কল দিলেই হবে I will. যে বোন আমি এখানে না, আছি। আমি সেকেন্ড থট দিবই না তোকে নক করতে গিয়ে, আমি এমনি ফোন দিয়ে বলবো আমি আছি, ওকে, আমি ভালো অলওয়েজ থাকিস, আছি। ভালো থাকিস। আর আপনারা যদি বুঝতেই পারেন জীবন কেমন, জীবন এরকম, এর জন্য যেখানেই শেষ হবে মনে হবে ওখান থেকে শুরু করতে হবে। আর আসলেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে যখন মানুষকে বিজয় ঘোষণা করতে পারে, তাকেই তো সত্যিকারের বীর বলা হয়। বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক দোয়া।